নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। এই কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের কিন্তু কোথায় চাকরির খবর রয়েছে সেটা বলে থাকি। হ্যাঁ, আজও কিন্তু বলবো কোথায় চাকরির খবর রয়েছে, কোথায় আপনি আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে বা কোয়ালিফিকেশান কি চেয়েছে, বয়সের যে সীমারেখা সেটাই বা কী। তবে আজ এই কাজের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের জন্যে, বিশেষ করে যারা নিয়মিত দেখছেন, আপনাদের অনেক জিজ্ঞাসা রয়েছে দেখছি। আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা সুযোগের সদ্ব্যবহার করেছেন, আপনারা হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে প্রশ্ন লিখে পাঠিয়েছেন। আমরা সুযোগ পেয়ে তেমন একটা পাই না, কিন্তু আজকে যে চাকরির ডালি নিয়ে এসছি, প্রচুর সংখ্যক চাকরির খবর রয়েছে। এই চাকরির খবরগুলোকে যদি খুব দ্রুততার সঙ্গে সংক্ষেপে আপনাদের জানিয়ে থাকি, আর পাশাপাশি একটু সময় বাঁচিয়ে রাখি যে আপনারা যারা প্রশ্ন করেছেন এই চাকরি সংক্রান্ত, অর্থাৎ চাকরির জন্যে অ্যাপ্লাই করার যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কোনো না কোনো বিষয়ে আপনি অসুবিধায় পড়েছেন, আপনার মধ্যে সমস্যা রয়েছে, এগুলো দূর করার জন্যে আপনাদেরকে বলা হয়েছিল যে এই নম্বরটা, যে নম্বরটা আপনারা টিভির পর্দায় দেখে থাকেন, সেই নম্বরে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা প্রথমে আপনাদের নামটাকে বা আপনাদের ফোন নম্বরটাকে রেজিস্ট্রেশন যখন করিয়ে নেবেন বা লিঙ্কে যখন এসে যাবেন আপনি, এর পরপরই কিন্তু আপনি আপনার প্রশ্ন রাখতে পারছেন। আর সেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দেব করে যতটুকু পারি তো দিয়েই থাকি। আর এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানে যদি আপনাদেরকে জানিয়ে থাকি, তবে হয়তো আপনার পাশাপাশি যিনি প্রশ্ন করেছেন, আপনার পাশাপাশি আরও যারা এ ধরনের প্রশ্ন যাদের মনের মধ্যে রয়েছে, ওনারাও জেনে নিতে পারবেন। তো জানি না আমার বুদ্ধিটা কেমন হয়েছে, কিন্তু আপাতত দেখি পরীক্ষামূলকভাবে, যদি বিষয়টা ভালো লেগে থাকে, হ্যাঁ, পরবর্তী সময়ে আমরা বিষয়টা নিয়ে ভাবব। আপনারা প্রশ্ন করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর এই প্রোগ্রামে আপনাদের সেই প্রশ্নগুলো থেকে বাছাই করা কিছু প্রশ্ন, সবগুলো উত্তর দেওয়া তো সম্ভব হবে না, সময়ও সংক্ষিপ্ত, তারপরেও চেষ্টা করে থাকব যতগুলো বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়া যায় কি না। ঠিক আছে, তো চলুন আজকের মতো, এই যে বলেছিলাম যে অনেক চাকরির ডালি নিয়ে এসছি, একদম ঠিক। আপনি মাধ্যমিক পাশ করে বসে আছেন, ভাবছেন অন্ততপক্ষে কেন্দ্রীয় সরকারের যদি হয় তো খুবই ভালো, আর কেন্দ্রীয় সরকারের যদি নাও হয়, রাজ্য সরকারের অধীনেই বা কোনো চাকরি রয়েছে কি না, যে চাকরিগুলিতে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করার পর এডমিট কার্ড আসবে, আর সেই এডমিট কার্ডের ভিত্তিতে পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে মেরিট অনুযায়ী আমি চাকরি পাব। এ ধরনের কিন্তু অনেকেরই আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকছেন, প্রায়শই বলে থাকছেন যে আমার যোগ্যতা এই রকম, আমার বয়স এই রকম, যে আমি আমার উপযুক্ত কোনো চাকরি রয়েছে কি না। হ্যাঁ, এ ধরনেরই কথা ঠিকই বলছেন। হ্যাঁ, এই দেখুন না, যারা মাধ্যমিক পাশ করে বসে আছেন, আপনাদের জন্যে যদি এক নজরে বলি, লাখে লাখে চাকরি রয়েছে। স্রেফ একটা দপ্তরের কথাই যদি বলি, সেটা রেল দপ্তর। রেল দপ্তরে প্রচুর সংখ্যক 1,03,000-এর উপরে চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে রয়েছে। এটা কিন্তু এই যে সম্প্রতি আমরা সবাই জানি যে ইলেকশনের ডামাডোল চলছে, এই ইলেকশনের ডামাডোলের আগে, অর্থাৎ নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়ে রয়েছে। আমি আগেও বলেছি, যতটুকু পেরেছি সবিস্তারেই বলেছি, কিন্তু যারা শুনেছেন বা যারা চেষ্টা করছেন অ্যাপ্লাই করার জন্যে, আপনারা এতটুকুই সমস্যায় পড়ছেন। আপনারা প্রায়শই ফোনে জিজ্ঞাসা করছেন বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছেন। তো বিশেষ করে এর জন্যেই যারা শুনতে চাইছেন বা জানতে চাইছেন, আপনাদের উদ্দেশ্যে এই লক্ষাধিক যে চাকরি, রেল দপ্তরের চাকরি, মাধ্যমিক পাশদের জন্য যে চাকরি, সেই চাকরির কথাটা বলেই
আজকের কাজের সন্ধানে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে রেলের গ্রুপ ডির অধীনে চাকরি, গ্রুপ ডি পোস্টের চাকরি, আর অধীনে হবে রেল দপ্তরের অধীনে। যে শূন্যপদের সংখ্যাটা মানে প্রায় বলাটা ঠিক হবে না, এক্সাক্ট ফিগারটাই কিন্তু বলে দিয়েছে। আর আপনার হাতের মুঠোই রয়েছে নেট, ইন্টারনেট যাকে বলি আমরা। আপনারা যে কোনো মুহূর্তেই কিন্তু দেখে নিতে পারেন পুরো এই যে শূন্যপদের বিভাজন, সেগুলো দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মোট যে হিসেবটা বলা হয়েছে সেটা হচ্ছে 1,03,769 জনের চাকরি হবে আপাতত। শেষে আবার আরও একটি লাইন জুড়ে দিয়েছে যে দপ্তরের প্রয়োজনে শূন্যপদের সংখ্যা বাড়তেও পারে। পাশাপাশি যে বিশদ বিভাজন দেওয়া রয়েছে, একটু যদি বলে থাকি এরকম যে শুধুমাত্র এসসিদের জন্যে সংরক্ষিত রাখা হয়েছে 15,559 জন, এসটির জন্য একই রকমভাবে সংরক্ষিত রাখা হয়েছে 7,984 জন, আর ওবিসির জন্যে 27,378 জন। একইভাবে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থনীতির দিক থেকে যদি কেউ পিছিয়ে পড়েছেন বা আপনারা অনগ্রসর, এই যে শ্রেণীটা সম্প্রতি যেটাকে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিতে, লেখা রয়েছে এরকমভাবে যে ইডব্লিউএস এর জন্যে সংরক্ষিত 10,381টি পোস্ট। অনেকেই ভাবছেন না, শুধু প্রশ্নও করেছেন যে আমি যদি ইডব্লিউএস এ অ্যাপ্লাই করতে চাই তো আমার জন্যে কি অতিরিক্ত কি পেপার লাগবে বা সার্টিফিকেটস লাগবে? আমার তো ইচ্ছে রয়েছে, আমি তো ইকোনমিক্যালি অনেকটাই অনগ্রসর রয়েছি, তো আমি কিভাবে অ্যাপ্লাই করব? একদম ঠিক, ভালো প্রশ্ন। ওই যে বলেছিলাম না যে এমন কিছু কিছু প্রশ্ন রয়েছে যে যার উত্তর অনেকেই খুঁজে বেড়াচ্ছেন। হ্যাঁ, যেহেতু পেয়েছি এই ধরনের একটা প্রশ্ন বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন ধরুন একজন ক্যান্ডিডেট, সে তার যে ফ্যামিলি ইনকাম, যে ইনকামটা একটা নির্দিষ্ট সীমারেখার নিচে রয়েছে, সেই সীমারেখাটা কতটুকু সেটা জানার জন্য কিন্তু আপনাকে অবশ্যই রেল দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নির্দিষ্ট যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা অবশ্যই দেখে নিতে হবে। সেখানটায় কিন্তু ইডব্লিউএস এর যে ডেফিনেশন বা সংজ্ঞা যাকে বলি আমরা, সেটা কিন্তু পেয়ে যাবেন। সে অনুযায়ী নির্দিষ্ট আধিকারিকের কাছ থেকে আপনাকে যথাসময়ে সার্টিফিকেট সংগ্রহ করে নিতে হবে। যথাসময়ে কথাটা এ কারণে বলেছি যে সম্প্রতি যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনার ওই ধরনের কোনো সার্টিফিকেটের আবশ্যকতা নেই, সেটাকে আপনাকে আপলোড পর্যন্ত করতে হবে না। কিন্তু আপনি কল লেটার পেয়ে যাবেন, পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার পর যখন পেপারস ভেরিফিকেশনের জন্য আপনাকে ডাকা হবে তখন কিন্তু আপনার হাতে ওই ইডব্লিউএস এর যে সার্টিফিকেট, সেটা কিন্তু আপনার কাছে থাকতে হবে। সেই সার্টিফিকেট কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করবেন, এগুলো অন্য বিষয় বা অন্য চ্যাপ্টার। সেগুলো জানার জন্যে আপনি কেন্দ্রীয় সরকারের যে ইডব্লিউএস এর যে বিষয়টা চালু করা হয়েছে, সেটা কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে হবে। সেটা যে তাদের কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন যে পাস হয়ে থাকে, বিভিন্ন বিল পাস হয়ে থাকে, এ ধরনের একটা বিলও কিন্তু পাস হয়েছে। সেটা দেখে সমস্ত কিছু বুঝে তবেই কিন্তু আপনি সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন যথাসময়ে। আর এখন যেটা আপনার করণীয় কাজ, সেটা হচ্ছে রেল দপ্তরের ওয়েবসাইটে লগ অন করে আপনি যথারীতি আবেদনের কাজটা করে নিতে পারেন, যদি আপনি সব দিক থেকে উপযুক্ত হয়ে থাকেন। অনেকে তো ভাবছেন যে কি হলে আমি উপযুক্ত হব সেটা বলুন। হ্যাঁ, বলছি। সেটা অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে অন্তত পক্ষে। আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন কোনো আপত্তি নেই, আপনার আবেদন গ্রাহ্যই হবে। কিন্তু অতিরিক্ত বা উচ্চশিক্ষার যে আপনার কোনো রকম এখানটায় গুরুত্ব, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। অর্থাৎ আপনাকে এই মেরিট লিস্টে
আপনার এই উচ্চশিক্ষিতর জন্যে কিন্তু কোনো রকম আপনাকে অ্যাডভান্টেজ বা সুবিধে দেওয়া হবে না। আপনি সুবিধে পেয়ে যাবেন অন্যভাবে। সেটা হচ্ছে যখন পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় যে প্রশ্নাবলী থাকবে, সেই প্রশ্নাবলীতে যেহেতু আপনার মেধা বেশি রয়েছে, অধিক শিক্ষিত আপনি রয়েছেন, অতএব আপনার কিন্তু একটা বাড়তি সুবিধে অবশ্যই আপনি নিজেই পেয়ে যাবেন। এটা একটা আপনার বাড়তি সুবিধেই বলা যেতে পারে। আর বয়সের যে সীমারেখাটা, এটাও কিন্তু এতটাই বেশি রয়েছে, 18 থেকে 33 পর্যন্ত যারা জেনারেল রয়েছেন। যারা ওবিসি রয়েছেন, আপনাদের জন্যে যে সরকারি নিয়ম অনুসারে যে 3 বছরের ছাড়, সেটা পেয়ে যাচ্ছেন। যারা এসসি বা এসটি রয়েছেন, আপনাদের জন্য কিন্তু 5 বছরের যথারীতি যে ছাড় দেওয়া হয়ে থাকে, সেটা পেয়ে যাচ্ছেন। আরও যারা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে থাকেন, আপনাদেরও কিন্তু ছাড় রয়েছে। যদি আমি বয়সের ছাড়ের কথাই বলতে থাকি, তবে কিন্তু আমাকে দীর্ঘক্ষণ একই জায়গায় বারবার ঘুরে আসতে হবে। তাই আপনাদের একটুখানি অনুরোধ করতে পারি, আপনারা অবশ্যই এই বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো হয় আপনারা এদের ওয়েবসাইটে লগ ইন করে দেখে নিন, অথবা আমাদের সঙ্গে এমনভাবে লিঙ্কে চলে আসুন, আপনার কাছে সবিস্তারে যে রেল দপ্তর থেকে যে নোটিফিকেশানটা, সেটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা পাঠিয়ে দেব। আপনি ঘরে বসে সেটা দেখে নিতে পারবেন, পুঙ্খানুপুঙ্খ পড়ে নিতে পারবেন, একাধিকবার পড়ে নিতে পারবেন। তারপর আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। হ্যাঁ, জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে শেষ তারিখটা কবে, অর্থাৎ ঠিক কোন তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, সেটা হচ্ছে 12 এপ্রিল। করে ফেললেন, অনেকেই করে নিয়েছেন অলরেডি, বা কেউ করবেন। এরপর যে জরুরি বিষয়টা আপনাদের জানা আবশ্যক, সেটা হচ্ছে অ্যাপ্লাই তো করেছি বা করলাম বা করব, এরপর আপনাকে কি করতে হবে? এরপর আপনার যে কাজটা করতে হবে, এই বিজ্ঞপ্তি থেকে আপনি অবশ্যই স্ক্রল করে করে তাদের যে নির্দিষ্ট সিলেবাসটা, সেটা কিন্তু আপনি দেখে নিতে হবে। আর সেই সিলেবাস অনুযায়ী আপনাকে কিন্তু যথারীতি প্রস্তুত হতে হবে। অনেকেই ভাবছেন যে মাধ্যমিক পাশের চাকরি, সিলেবাস, প্রস্তুত, এগুলো কি বলছি, কোনো অসুবিধা নয়, বলতেই হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন ইতিমধ্যে। হোক না মাধ্যমিক পাশের চাকরি, গ্রুপ ডি পোস্ট, কিন্তু আপনাকে এই চাকরি পেতে গেলে সিবিটি দিতে হবে, যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি, বাংলায় কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। অনেকে আটকে উঠে থাকেন যে কম্পিউটারের সামনে বসে আমাকে পরীক্ষা দিতে হবে। একদম ঠিক, ভয়ের কিছু নেই। কি বাড়তি সুবিধে দিয়েছে দেখুন। আপনার আমাদের সে সারা ভারতবর্ষে আমরা সবাই জানি যে আমাদের সংবিধান স্বীকৃত 22টি ভাষা রয়েছে। প্রত্যেকটা ভাষায় প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন অনুবাদ করা হচ্ছে। অর্থাৎ আপনি যে ভাষায় আপনি ইচ্ছুক রয়েছেন, সেই ভাষায় আপনি প্রশ্নপত্র পেয়ে যাবেন ট্রান্সলেটেড মোডে, অনুবাদ হিসেবে। কি অসুবিধে এতে? আপনার মাতৃভাষায় আপনি সেই প্রশ্নটা দেখে নিতে পারছেন। সেই অনুযায়ী অপশনগুলোকে মাউস দিয়ে ক্লিক করে আপনি কম্পিউটার চালাতে পারছেন, আপনি মোবাইল ফোন চালাতে পারছেন। তো আপনি মাউস দিয়ে, হ্যাঁ, কিবোর্ড কিন্তু তখন অফ করা থাকে, কিবোর্ড কাজ করবে না। সেক্ষেত্রে শুধুমাত্র মাউস দিয়ে কিন্তু আপনাকে আনসার টিকমার্ক করতে হবে। তো এই যে পদ্ধতিগুলো যারা জানেন, আপনারা হয়তো হাসছেন, ভাবছেন জানা জিনিস আমি বারবার বলছি না। অনেকেই ফোন করেছেন, আমি হিসেব কষে দেখেছি, প্রায় ধরুন 70 থেকে 75% প্রার্থীরা এই বিষয়টায় ধোঁয়াশা রয়েছেন। ওনারা উপলব্ধি করতে পারছেন না যে আবেদনটা করছেন বা আবেদনটা করার জন্য দৌড়দৌড়ি করছেন, করেও ফেলবেন, কিন্তু এরপর চাকরি পাওয়ার যে পরবর্তী ধাপ, সেই ধাপগুলো কি ওনারা কিন্তু তেমন একটা বুঝে উঠতে পারছেন না। তাই বারবার প্রশ্ন করছেন,
ফোন করছেন, জিজ্ঞাসা করছেন। আমি সবার উত্তর তেমনভাবে দিতে পারছি না, বুঝতেই পারছেন। আজকে এই অনুষ্ঠানে অন্ততপক্ষে এই বিষয়টা সবার জন্যেই বলে রাখছি যে প্রস্তুত আপনাকে হতেই হবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় পাবেন, কম্পিউটারের সামনে বসে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে সেটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, দেখে নিতে হবে। সে অনুযায়ী স্যাম্পল বা মডেল কোশ্চেন পেপার পর্যন্ত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়ে থাকে, এদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আপনাকে খুঁজে খুঁজে দেখে নিতে হবে। অসুবিধা হলেই তো আমরা রয়েছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের হাতে কলমে পর্যন্ত আমরা সহযোগিতা করে দিচ্ছি। চাকরি পেতেই হবে, এই ধরনের একটা যে মনের ইচ্ছে, সেই ইচ্ছাটাকে আরও বেশি জাগ্রত করে তুলুন। পরীক্ষা দেবেন, পরীক্ষার মাধ্যমে চাকরি পাবেন। যোগ্যতা যদি থাকে, বয়সের সীমারেখা যদি আপনার থাকে, অনেকে তো ভাবছেন যে চাকরির খবর বলার উদ্দেশ্য নিয়ে বসেছি, কিন্তু এক প্রকার আপনাকে বলতে পারছেন যে উপদেশ দিচ্ছি না। কর্মপ্রার্থী বন্ধুদের এভাবে আপনি কিন্তু ভেবে নেবেন না। বিষয়টা 1 লক্ষ লোকের চাকরি, 1 লক্ষের উপরে লোকের চাকরি হবে, আর আমরা যারা উপযুক্ত রয়েছি আমরা পাবো না। কিসের জন্যে পাবো না? যদি তথ্য বা কোনো রকম এই বিষয়টা সম্পর্কে যদি আমরা না জানি, এর জন্য যদি আমি এই চাকরি থেকে বঞ্চিত হই, তো এর জন্য তো আমাকেই দায়ী থাকতে হবে। কেননা আমি যদি আপনাকে পুরো বিষয়টা জ্ঞাত না করি, আপনি যদি বিষয়টা সম্পর্কে যদি শেষ ড্রপ পর্যন্ত না পৌঁছেন, তবে তার জন্য তো আমাকে দায়ী করবেনই আপনি। তাই আমার মনে হয়েছে যে আজকে অন্ততপক্ষে এই বিষয়টাকে আরও বিশদভাবে আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে আমার ছিল। আমার ইচ্ছেটাকে পূরণ করে নিয়েছি। হ্যাঁ, যা বলছিলাম, আরও যেখানে যেখানে চাকরি হচ্ছে, যেমন ধরুন আপনি যদি ইচ্ছে করে যে হ্যাঁ আমি ত্রিপুরাতেই চাকরি করব, যে ত্রিপুরায় রাজ্য সরকারের অধীনে চাকরি করব, এমনও কিন্তু কিছু এই রয়েছে, বিজ্ঞপ্তি রয়েছে। এই দেখুন না, ত্রিপুরায় যদি ভাবি, ত্রিপুরা পুলিশে রাইফেলম্যান জিডি, রাইফেলম্যান ট্রেডসম্যান, এ ধরনের পোস্ট 1488টি পোস্ট রয়েছে। বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। এর জন্যে একজন কর্মপ্রার্থী বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে শারীরিক কোনো মাপঝোঁকের প্রয়োজন রয়েছে কি? একদম ঠিক। যখন পোস্টগুলির নাম আপনি ডিফেন্সের অর্থাৎ প্রতিরক্ষা বা এই ধরনের অর্থাৎ পুলিশ বা প্রশাসন এ ধরনের কোনো পোস্টের নাম শুনে থাকবেন, অবশ্যই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই শারীরিক মাপঝোঁকের না, শুধুমাত্র শারীরিক মাপঝোঁকের পাশাপাশি শারীরিক কসরতও কিন্তু আপনাকে দেখাতে হবে, অর্থাৎ পিইটি শারীরিক সক্ষমতার পরীক্ষা আপনাকেও দিতে হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই প্রস্তুত হতে হবে। মাঠে গিয়ে আপনাকে অবশ্যই এর জন্য যে প্রশিক্ষণ সেটা আপনাকে নিতে হবে, পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য আপনাকে কিন্তু প্রস্তুত হতে হবে। হ্যাঁ, এছাড়াও যদি আমরা শিক্ষকতার চাকরির কথা ভাবি, আপনারা যারা টেট দেওয়ার জন্য ভাবছেন, নিশ্চয়ই ইতিমধ্যে টেটের যে বিভিন্ন কৌশল বা টেটের যে বিভিন্ন বিজ্ঞপ্তি আপনারা জেনে নিয়েছেন। আপনাদেরকে আরও একটু জাস্ট গিয়ার আপ করে দিতে পারি বলতে পারেন। আপনারা প্রস্তুত হন। 30 এপ্রিল থেকে কিন্তু যেটাকে আমরা বলে থাকি অনলাইনে আবেদন করার যে সার্ভার, সেটা কিন্তু ওপেন হবে। এই ওপেন হলে পর সেটা কিন্তু থাকবে, দীর্ঘদিনই থাকবে বলতে পারেন। সেটা পেয়ে যাবেন জুন মাসের 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করার জন্যে। তো যাই হোক, আপনারা প্রস্তুত নেবেন। ইতিমধ্যে একজন ফোনে যোগাযোগ করে একটা প্রশ্ন করেছিলেন যে শুনেছি ওএনজিসিতে নাকি লোক নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ,
ওএনজিসিতে লোক নিয়োগ করার যে বিজ্ঞপ্তি সেটার কিন্তু ডেট পেরিয়ে গেছে। আর এখন চলছে এরকম একটা বিজ্ঞপ্তি নাকি রয়েছে, প্রশ্নটা তো এরকমই ছিল। সেটা হচ্ছে চাকরি নয়, চাকরির আগে একটা, সেটাকে আমরা বলে থাকি অ্যাপ্রেন্টিস, অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস আর চাকরির মধ্যে কিন্তু একটু তফাৎ রয়েছে। অ্যাপ্রেন্টিস হচ্ছে প্রশিক্ষণ, নির্দিষ্ট একটা সময় থাকবে, পিরিয়ড থাকবে, এই 1 বছরের হতে পারে, সেটা 2 বছরের হতে পারে। যখনই আপনি অ্যাপ্লাই করতে আগ্রহী হবেন তখন কিন্তু আপনি এদের ওয়েবসাইট দেখে, বিস্তারিত দেখে তবে আবেদন করবেন। আর যা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস এই পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট হলে পর আপনি কিন্তু একটা এই সাফল্যের যে শংসাপত্র, সার্টিফিকেট পেয়ে যাবেন, যে সার্টিফিকেটটা পরবর্তী সময়ে যখন ওই দপ্তরে লোক নিয়োগ করা হবে আপনাকে একটু অগ্রাধিকারের চোখে দেখা হবে, আপনার জন্য একটু প্রাধান্য থাকবেই। এবার যদি আমরা আরও কিছু চাকরির কথা বলি, যেমন ধরুন টিপিএসসির মাধ্যমে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একদিকে যেমন টিসিএস টিপিএসে লোক নিয়োগ করা হচ্ছে, অপরদিকে সাব ইন্সপেক্টরেও লোক নিয়োগ করা হচ্ছে। এর জন্যও কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, আর কেবলমাত্র অনলাইনেই কিন্তু আবেদন করতে পারবেন। আগের সময় অর্থাৎ পূর্ববর্তী সময়ে আমরা যখন দেখেছি যে টিপিএসসিতে আবেদন করার জন্যে অনলাইনে আবেদন একদম শুরুতে কিন্তু অনলাইনে ছিল না। হ্যাঁ, ইদানিন্তন অনলাইনে এবং অফলাইনে দুটো উপায়ে আবেদন করা যেত, কিন্তু অতি সম্প্রতি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেমন ধরুন টিসিএস টিপিএসের কথা বলি বা এসআইয়ের কথা বলি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এবং কেবলমাত্র অনলাইনেই আপনাকে আবেদন করতে হবে। এটাও এভাবেই বলছি একটাই মাত্র কারণে, প্রচুর সংখ্যক প্রার্থী ফোন করে জিজ্ঞেস করছেন যে আমি গ্রামীণ ব্যাংকে যেতে চাইছি, টিপিএসসির ফর্ম সংগ্রহ করব, কত টাকার যে চালান সেটাকে কাটব, প্রশ্ন করছেন। শুধু তাই নয়, আরও এরকম কর্মপ্রার্থী বন্ধু রয়েছেন, ওনারা অলরেডি গ্রামীণ ব্যাংকে গিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে অলরেডি ফর্ম সংগ্রহ করে নিয়ে এসছেন বাড়িতে। ফিল আপ করার সময় উনি জিজ্ঞেস করছেন যে ফিল আপের সময় এত নম্বরে কি লিখব। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন ফর্মের কথা বলছেন? বলছেন আমি টিসিএস টিপিএসের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছি। আমি বললাম না, হবে না, সেটা অনলাইনে ফিল আপ করতে হবে, কেবলমাত্র অনলাইনে ফিল আপ করতে হবে। জিজ্ঞেস করেছেন যে এখন এই ফর্মটাকে আমি কি করব? ওটা কিছুই করার নেই, আপনি টিপিএসসির যে নির্দিষ্ট বিজ্ঞপ্তি রয়েছে সেটা না দেখে বা না পড়ে আপনি সরাসরি গ্রামীণ ব্যাংকে চলে গিয়েছেন। আর গ্রামীণ ব্যাংকে গিয়ে যদি আপনি এই মুহূর্তেও বলেন যে আমার টিপিএসসির ফর্ম চাই, আর আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আর যদি আইটেম নাম্বারটা লিখে জমা করতে পারেন তবে কিন্তু আপনি ফর্ম পেয়ে যাবেন। গ্রামীণ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিকরা রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন, ওনারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না যে এর জন্যে আপনি অনলাইন আবেদন করবেন না অফলাইন আবেদন করবেন। এটা মুখ্য বিষয় নয়, তাদের জিজ্ঞাসা করার বিষয়ও নয়। আপনি গ্রাহক, আপনি কর্মপ্রার্থী বন্ধু, আপনার যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই বিজ্ঞপ্তি দেখে তবে আপনাকে স্টেপ নেওয়া উচিত ছিল। আপনি বিজ্ঞপ্তি না দেখে স্টেপ নিয়েছেন, তাই আপনাকে এ যাত্রায় আপনার সামান্য হলেও কিন্তু আর্থিক দিক থেকে আপনার একটু ক্ষতিই হয়েছে বলতে পারি। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন, যিনি নয় যারা প্রশ্ন করেছিলেন, আপনারা মোটামুটি কথার প্রসঙ্গে আমি যে উত্তরগুলো বলে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। আরও যাদের আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছে রয়েছে আরও কিছু জানার, এই কাজের সন্ধানে অনুষ্ঠানে আমরা যা বলে থাকি চাকরির খবর বিষয়ক, আপনারা কিন্তু আমাদের সঙ্গে এই নম্বরে 9436120305 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনারা কিন্তু আপনাদের প্রশ্ন রাখতে পারেন, আমাদের লিঙ্কে আসতে পারেন, আপনারা ইউটিউবে আমাদের প্রোগ্রাম দেখতে পারেন, আপনারা ফেসবুকেও দেখতে পারেন। আর যখনই দেখবেন তখন কিন্তু নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ বা নিউজ ভ্যানগার্ড
কাজের সন্ধানে অনুষ্ঠান এই কথাগুলো লিখে সার্চ করতে একদম ভুল করবেন না। তো চলুন, ঘড়ির কাঁটা কিন্তু আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে আজকের মতন কাজের সন্ধান অনুষ্ঠান এখানটায় শেষ করে দিতে হবে। আবারও আসব আপনাদের সামনে কোথায় চাকরির খবর রয়েছে সেটা জানানোর জন্যে। তো চলুন, আজকের মতন বিদায় জানাতেই হবে আপনাদের। আমি শেষ করছি কাজের সন্ধানে অনুষ্ঠান। নমস্কার, ধন্যবাদ।